ভাগ্য দর্শন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। ফোনের অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলতে পারছেন সেই ব্যক্তিত্বের সঙ্গে, যিনি কিন্তু আপনাদেরকে নানানভাবে উপকার করে যাচ্ছেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন সেই মানুষটির জন্য। আজকে কি পাবেন, নিশ্চয়ই পাওয়ার আশা তো আমাদের শেষ নেই, কিন্তু যেই মানুষটি আপনাদেরকে নানানভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছে, সেটা কিন্তু আপনারা যখন নিয়ে সেটা গ্রহণ করে উপকারের জায়গাটাকে আপনারা কিন্তু তৈরি করে নিচ্ছেন। এটাই কিন্তু তার মনে হয় মাহাত্ম্য আমি বলবো। তার কারণ আমরা কি হয়, অনেক সময় তো একটু ভুল পথে চালিত হই, সেটা যাতে না হয়, আমাদের একেবারে পজিটিভ অনুষ্ঠান, পজিটিভ ওয়েতে আমরা চলবো, এটাই কিন্তু আজকে মূল অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ তান্ত্রিক, হোরাতন্ত্রবিদ এবং হস্তরেখাবিদ, অ্যাস্ট্রোবাস্তু বিশেষজ্ঞ, রেকি হিলার এবং তার সঙ্গে ট্যারো কার্ড রিডার এবং জ্যোতিষ মহাসাগর কৃষ্ণমূর্তি পদ্ধতি কেপি অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। সেই মানুষটিকে আমরা সঙ্গে পাই। আমাদের জানার অনেক অভিপ্রায় আজকে রয়েছে, তার কারণ সামনে কিন্তু মহাশিবরাত্রি। আসুন না আমরা কিভাবে সেটাকে পালন করব, এবং অনেক রকমের তো আমরা সারা বছর ধরে নানান পূজা অর্চনা করি, কিন্তু মহাশিবরাত্রির যে এই যে কিভাবে সেই পুজোটি পালন করলে, সেই পুজোটিকে ঠিক মতন নিষ্ঠা সহকারে করলে, তুষ্ট করলে আমাদের মহেশ্বরকে, তাহলে আমরা তিনি কিভাবে আমাদের প্রতি প্রসন্ন হবেন, এটাই কিন্তু আজকে জানার বিষয়। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি মহাশয়। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় জানাবেন, নিশ্চয়ই জেনে যাবেন কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয়। আমি সরাসরি তার কাছে চলে যাব। দাদা, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। আজকে কিন্তু আমাদের একটু আধ্যাত্মিক জগতে চলে যাব। আজকে আপনাকে যখন সঙ্গে পেয়েছি, আধ্যাত্মিক জগৎ মানে যিনি আমাদের সৃষ্টি, যিনি আমাদের ধ্বংস, যিনি আমাদের সব কিছুর মূলে রয়েছেন, সেই দেবতা, সেই ঈশ্বরকে নিয়ে কিন্তু আজকে আমরা পথ চলবো। মহাশিবরাত্রি মানে কথার মধ্যে যেন শিব, আমরা সেই বিষয়ে জানবো। আমরা তো প্রত্যেক আমাদের 12 মাসে 13 পার্বণ থাকে, তখন আমরা তো পুজো অর্চনা সবসময় করেই যাচ্ছি, কিন্তু এই যে মহাশিবরাত্রি, আমরা সে বিষয়ে একটু জানবো। এই সময়টা কাজকর্ম করলে, তার প্রতি আমরা পুজো অর্চনা করলে আমরা কি উপকার পাবো, সেইগুলো বিষয় আজকে একটু জেনে নেব। মহাশিবরাত্রি যে কথাটা আপনি বললেন, যে কাজের কথাটা, যে মহাশিবরাত্রির তন্ত্রোক্ত প্রতিকার বা গ্রহ প্রতিকারটা খুব প্রয়োজন। এবার ব্যাপারটা কি, আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণে বোঝাই, যেটা আমার দর্শকরা বুঝতে পারবে। আমি আধ্যাত্মিক বা তাত্ত্বিক বিষয়ে যাব না, শিবরাত্রির মাহাত্ম্য, গুরুত্ব এগুলো সবাই কম বেশি জানে। আমি শুধু তাত্ত্বিক জায়গাগুলোকে ছেড়ে একটা ন্যাচারাল একটা কোয়েশ্চেন আপনাকে করি। 100 জন নারী, 100 জন পুরুষ শিবের উপাসনায় যদি আমি স্ট্যাটিস্টিক্যালি দেখতে যাই, শিবরাত্রে 100 জন নারীর মধ্যে 100 জন নারী শিবরাত্রে, শিবের রাত্রে ব্রতটা পালন করে। কিন্তু 100 জন পুরুষের মধ্যে দেখা যায় 96, 97, 98 জন পুরুষ সেই ব্রতটা কিন্তু পালন করে বা পুজোটা করছে। তাহলে আমি যদি নারী আর পুরুষের পরিসংখ্যানে যাই, তাহলে দেখা যাবে পুরুষের তুলনায় নারী কিন্তু 100% শিবরাত্রি ব্রতর সঙ্গে যুক্ত থাকছে, 100%। তাহলে আপনার প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে, যে কি ধরনের কাজ, মানে অপ্রাপ্তিকে প্রাপ্তি, সংসার জীবন, নারীরা কেন এই ব্রতটা করে। প্রথম হচ্ছে, অবিবাহিত মেয়েরা, তাদের যেন ভালো বর হয় বা বিবাহের বাধা যেন কাটে। কারণ একদিকে উনি যেমন মহেশ্বর, একদিকে দেবাদিদেব মহাদেব, একদিকে মহামৃত্যুঞ্জয় দাতা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু মহাদেবকে নিয়েই গঠিত। তাহলে আবার একদিক থেকে দেখা যাচ্ছে, এই ব্রত যেমন অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে ভালো স্বামী প্রাপ্তি, একটা স্পিরিচুয়ালিজম বা একটা ধারণা চলে এসছে, বা বিবাহের বাধানাশক একটি জায়গা চলে এসছে। তারপর কি পাচ্ছি, সংসারে যে স্ত্রী, সদবা স্ত্রী এই ব্রতটি পালন করছে, কিসের? ফার্স্ট হচ্ছে তার স্বামীর মঙ্গল বৃদ্ধি। অর্থাৎ স্বামীর যদি মৃত্যুজনিত দোষ থাকে, আয়ুক্ষয় থাকে, পথ দুর্ঘটনা থাকে, ভাড়া থাকে, অ্যাক্সিডেন্ট থাকে, স্বামীর আয়ুক সেক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে এই ব্রত পালনের মধ্যে দিয়ে। বা এই শিবরাত্রির সময় সঠিকভাবে স্বামীর যদি, যে ফোনে আছে একটু ফোনে থাকুন, এই সময় যদি সঠিক প্রতিকার করা যায়, তাহলে অকাল মৃত্যু রোধ করা যাবে বা বৈধব্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। দ্বিতীয় কথা আসে, তারা হচ্ছে সংসারের কল্যাণ। চেষ্টা করে যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই, রোজগার কিছুতেই করে উঠতে পারছে না, বা কিছুতেই আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না। সেই আর্থিক অবস্থার উন্নতির জায়গাটা কিন্তু
পাওয়া যাবে এই শিবরাত্রির যোগে কাজের মধ্যে। এবং তৃতীয় এবং সর্বশেষ যেটা হচ্ছে সন্তানদের উপকারিতা। সন্তানদের ক্ষেত্রে কি হয়, পথ দুর্ঘটনা, আয়ুস্থান, হঠাৎ সন্তান অসুস্থতা, এই রকম নানান দিক, এই নানান দিকের যে বাধা যাকে সংসারকে বিঘ্নিত করে দেয়, সেই জায়গাকে কিন্তু কেন্দ্র করে প্রতিকারও কিন্তু এই শিবরাত্রির যুগে, অর্থাৎ ম্যাক্সিমাম কেস দেখা গেল এখানে পজিটিভ। কিন্তু এই পজিটিভের মধ্যেও 2-3টে নেগেটিভ কেস হয়। যেমন দেখা যাচ্ছে যে একজনের স্বামী পর নারীতে আসক্তি, সেই আসক্তিবোধ কাটানোর সর্বোত্তম সময় এটাই। অনেকক্ষণ ধরে একজন ফোনে আছে, কে বলছে একটু আগে শুনে নি, মানে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করব এই অনুষ্ঠানের মধ্যে, আলোচনাটা করবে এই সমস্ত দোষগুলোকে প্রতিকার করার উপযুক্ত সময় হচ্ছে এই মহাশিবরাত্রির সময়তেই সময়। একদম আমরা সে বিষয়ে জানবো। তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি নয়াঘাট থেকে বলছি, রণজিৎ বাবু। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, কে কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়? দাদা, একটু আমি আমার বিষয়ে জানবো, কিন্তু আমি আমার সঠিক জন্মবারটা জানি না, আমি ডেট অফ বার্থটা জন্ম বা ডেট অফ বার্থ আপনি সঠিক জানেন না? এই তো স্বল্প বার্থটা জানি সোমবার, জন্মবারটা জানি সোমবার। তারিখ জানেন না কি? না না, তারিখ জানেন না। হোরাতন্ত্রের মধ্যে দিয়ে এটা আলোচনা করা যায়, কিন্তু এই স্বল্প সময়ের অনুষ্ঠানে সেটা সম্ভব না। অনুষ্ঠান শেষে একবার ফোন করবেন আমার বুকিং নাম্বারে, যদি আমাকে পাওয়া যায় আমি আপনার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, আমি বলে দেবো, বলে দিচ্ছি। বারবার ধরে বলছি, কোনো অসুবিধা নেই। যাদের জন্ম তারিখ সময় নেই তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, করা যায়। কিন্তু এটা একটা সিস্টেম আছে, হোরাতন্ত্রের প্রয়োগ করতে হবে, বিটিআর রুলিং প্ল্যানেটের প্রয়োগ, হস্তরেখার প্রয়োগ, প্রতিকার পূর্ণভাবে বেরোবে। আপনার যখন জন্ম তারিখ নেই তখন আপনার বর্তমান স্থিতিকাল আপনার হাত বলবে, বর্তমান স্থিতিকাল। হাত হচ্ছে বর্তমান স্থিতিকালটাকে সঙ্গে সঙ্গে অ্যানালাইজ করা যায়। যাদের জন্ম তারিখ সময় আছে তাদের অতীত থেকে ভবিষ্যৎ অব্দি পুরোপুরি বেরোনো যায়। তো এখানে কিন্তু সমস্যা থাকলে সমাধান পাওয়া যাবে, তার জন্য নিজেকে কিন্তু উদ্যোগটা সঠিক নিতে হবে। তো যাদের জন্ম তারিখ সময় নেই এইখানটা শর্ট করে ফোন করলে, কারণ হোরাতন্ত্র নিয়মের ফোন এইখানটা আমি এখনো করছি না, এই জায়গাটা প্রয়োগ সেটা সময় নেই এত স্বল্প পরিসর অনুষ্ঠানে, যেটা আলোচনা তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে। আপনারা আসুন নিশ্চয়ই। যাদের জন্ম তারিখ সময় নেই, অনেকের ক্ষেত্রে এটা হতেই পারে, তারা কিন্তু সুন্দরভাবে একটা ব্যাপার না, এটাকে একটা কোনো আন্দাজের মধ্যে উত্তর, আমি কোনোদিনও তো এই আন্দাজে উত্তর করি না, ওটা তো আমার কোনো অনুষ্ঠানের মধ্যে নেই। তো এবার ব্যাপার যেটা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে, সেগুলো সমস্ত কিছুই আলাদা ব্যাপার। আমি আজকে যে কথাগুলো বললাম, যে শিবরাত্রিকে কেন্দ্র করে যে সমস্যাগুলোর সমাধান আসছে, যেটা বলছিলাম যে সংসারে অশান্তি দেখা যাচ্ছে, স্বামী আস্তে আস্তে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, স্বামী হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, এখানে কিন্তু একমাত্র এটা একটা যোগ এমন, যে ক্ষেত্রে কিন্তু স্ত্রীদের হয়ে যদি কোনো কাজ করা যায়, তাহলে সেক্ষেত্রে কাজের পজিটিভিটি অনেক 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 গুণ বেড়ে যায়। অনেক গুণ বেড়ে যায় কাজের পজিটিভিটি। এই যে পজিটিভিটিটা অনেক গুণ বেড়ে যায়, বা দোষ খণ্ডনের কাজ, যেমন আমি বোঝাই জিনিসটা, জন্ম ছকে শনির 7.5 চলছে। শনিকে এই যে বলা হয় কর্মের কারক গ্রহ, কর্মের ফলদাতা গ্রহ, অর্থাৎ দশম ভাব। আমরা যদি আমাদের কালপুরুষ চক্র দেখি, তার দশমপতি শনি, একাদশপতিও শনি, অর্থাৎ কর্মও শনি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রোজগারও শনি। কর্মের ফল হচ্ছে একাদশ ভাব, সেটাও শনি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। এই শনিকে গ্রহমণ্ডলীতে স্থান দিয়েছে কে? দেবাদিদেব মহেশ্বর। অর্থাৎ শনি গ্রহ জন্ম ছকে নিচস্থ, দুস্থানগত, পাপযুক্ত বা পাপ শনির দশা চলছে, যার জন্য আর্থিক অবস্থা দিন দিন ভেঙে পড়ছে, সেই দশাকে কন্ট্রোল করার জন্য এই মহাশিবরাত্রির যোগ। কালী পুজোর অমাবস্যা, গ্রহরাজ শনিকে কন্ট্রোল করার জন্য মহাশিবরাত্রির যোগ। এই যোগগুলো বিশেষ বিশেষভাবে পাওয়ারফুল একটা জায়গায় কাজ করছে। তার সাথে সাথে কিরকম জায়গা আসছে, আরো একটা ছোট্ট জিনিস বোঝে, কালসর্প দোষ। রাহু আর কেতুর ঘেরাটপে সমস্ত গ্রহ যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে কেরিয়ার গ্রোথ আসছে না, কেরিয়ার গ্রোথ কিছুতেই আসছে না। রাহু কিন্তু আমরা গ্রহমণ্ডলীতে জায়গা দিয়েছি ঠিকই, কিন্তু তাত্ত্বিক দিক থেকে দেখতে দেখা যায় রাহু কিন্তু রাক্ষস গ্রহ, বা রাহু কিন্তু ছায়া গ্রহ। তাহলে সমস্ত রাক্ষসেরও দেবতা কিন্তু হচ্ছে মহাদেব, আর দেবতাদেরও দেবতা হচ্ছে মহাদেব। অসুর কুলো মহাদেবের কাছে যায়, আবার দেবকুলো মহাদেবের কাছে যায়। আচ্ছা, সেই জন্য উনি দেবাদিদেব মহেশ্বর। এই শিবরাত্রির যোগ
কালসর্প দোষ কাটিয়ে কেরিয়ার গ্রাফকে তৈরি করতে লাগে। বিবাহ হচ্ছে না, ওই যে যেটা আমি বললাম যে অবিবাহিতা মেয়েদের ক্ষেত্রে তারা শিবরাত্রি করে ইয়ার্কির ছলে বলে কেউ মহাদেবের মতন বর পাবি, কেউ ভালো বর পাবি, এইসব কথা, কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ইস্যু মাথার মধ্যে ভরে দেওয়া হয়েছে, গুরুজন ব্যক্তিরা মাথার মধ্যে ভরে দিয়েছে যে এরকম এই সময় তুই যদি ব্রতটা পালন করিস তাহলে এরকম তোর অদূর ভবিষ্যৎ জীবন খুব সুখের হবে। কিন্তু ভবিষ্যৎ জীবন সুখের হতে গেলে তো সেই জীবনে প্রবেশ করতে হবে, অর্থাৎ বিবাহের বাধানাশক ব্যবস্থা এই শিবরাত্রির যোগ। বোঝা গেল? এই শিবরাত্রি একদম অ্যানালাইজ করে বিষয়গুলোকে উপস্থাপন করা হচ্ছে। দেখা যাচ্ছে জন্ম ছকের মধ্যে সপ্তম ভাবটা খুব ড্যামেজ, নবাংশেও গ্রহ অবস্থান খুব খারাপ। এই যে নবাংশে গ্রহ অবস্থান খুব খারাপ, সপ্তম ভাব যে খুব ড্যামেজ হয়ে গেছে, এই ড্যামেজ ভাবটাকে কি করে কন্ট্রোল করবে? কি করে কন্ট্রোল করবে? বিবাহ স্থান কি করে কন্ট্রোল করবে? সুতরাং সেই কন্ট্রোলের জায়গাটা, দোষ পরিহারের জায়গাটা কিন্তু শিবরাত্রি। তারপর এমন কোন কেস মেডিকেল রিজনে দেখা যাচ্ছে ডাক্তারের পেছনে খুব ব্যয় বেশি হচ্ছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা কথায় বলে থাকি, কিন্তু যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবকিছু হতো তাহলে লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রের প্রয়োগটা তাহলে কবে হবে? তাহলে লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রের সৃষ্টিটা কেন হয়েছে? তো এই শিবরাত্রি দুটোই, লঘু মৃত্যুঞ্জয় হোক বা মহামৃত্যুঞ্জয় হোক, দুটোর প্রয়োগ বিধি সম্পূর্ণ আলাদা, দুটোর মন্ত্র পদ্ধতিও আলাদা, দুটো মন্ত্র প্রয়োগের বয়সও আলাদা। ওই একটা বাচ্চা ছেলের ফাঁড়া আছে, আমার কাছে এসেছিল, কেউ বললো দাদা দেখুন না আমার ছেলেকে একজন দিয়েছে মহামৃত্যুঞ্জয় কবচ দিয়েছে। আমি বললো মহামৃত্যুঞ্জয় কবচ মানে মারক দোষযুক্ত কি? মানে মরণ ব্যাধিযুক্ত, মারক দোষযুক্ত, মারক ফাঁড়া হতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মহামৃত্যুঞ্জয়ের কাজ। কিন্তু দেখলাম সেই জায়গায় নেই তার হিসেব করে, কিন্তু এখন ওই যে বললো ফাঁড়াটা আছে। তাহলে ফাঁড়া বা হৃষ্টিনাশক প্রতিকার এই মহাশিবরাত্রি যোগ, এই যে যোগ, এই যোগগুলোতে যদি সঠিক নিয়মে কাজ করা যায় তাহলে কিন্তু তার থেকে সুন্দর ফল পাওয়া যাবে। হাতে গুনে গুনে একদম ফল আপনারা হাতের মধ্যে থেকে পাবেন। তো যোগের মধ্যে কাজটাই যে চারটি প্রহরকে ভাগ করা রয়েছে, চারটি প্রহরে মহাদেবকে যে জল দেওয়া হয়, শিবের মাথায় জল ঢালা হচ্ছে বলা হচ্ছে। তো এই যে চারটি প্রহরে চারটি কিন্তু আলাদা আলাদা শিবলিঙ্গ তৈরির কথা আমাদের শিব পুরাণে উল্লেখ রয়েছে, সেই আমি পুরাণে যাব না। চারটি প্রহরে কি করছে, বাড়িতে যারা বসবাসকারী আমরা গৃহস্থরা, বাড়িতেই হয়তো শিবলিঙ্গ রয়েছে কিংবা কোনো মন্দিরে শিবলিঙ্গ রয়েছে, কোনো একটা অথেন্টিক মন্দিরে গেলাম, পাড়ার মন্দির, সেখানে গিয়ে শিবের মাথায় আমরা জল ঢালছি। শিবের যে চারটি প্রহরে জল ঢালতে গেলে কি কি উপাচারে জল ঢালতে হয় সে বিষয় সম্বন্ধে কিন্তু আমরা ওয়াকিবহাল না। আমরা শুধু ওই সাধারণ গৃহস্থ মানুষ, আমি জ্যোতিষ তন্ত্রের জায়গা থেকে এই কথাগুলো কিন্তু বলছি না। সাধারণ গৃহস্থরা কি ভাবছে, দুধ, গঙ্গা জল, সিদ্ধি, একটু মধু দিয়ে দিলাম, জল ঢেলে দিলাম, হয়ে গেল আমার দায়িত্ব শেষ। মহাদেব এর পূর্ণ ফল আমাদের নিশ্চয়ই দেবে। মহাদেব কখনোই কারুর পুণ্য ফলের অন্তরায় হয় না, কারুর পুণ্য ফল সে অবশ্যই পাবে। সেটা জন্মকালীন কপালে লিখে দিয়ে পাঠিয়েছে যে তুমি কি ফল ভোগ করবে। নবম ভাব তাকে বলা হয় ভাগ্য ভাব, নবম ভাব তোমার কপালের লেখন। এই নবম ভাবের দোষ, নবম ভাব যদি কারুর কলুষিত হয়ে থাকে, নবম ভাবের যদি কোনো দোষ থাকে, সেই দোষকেও প্রতিকার করার সুযোগ হচ্ছে এই সময়টা। এইটাই সঙ্গে হরোস্কোপের সঙ্গে কানেকশনটা। বাহ, খুব সুন্দর বিশ্লেষণ। তো আসলে সকলে খুব মনোমুগ্ধ হয়ে শুনছেন, স্বাভাবিক, এত সুন্দর বিশ্লেষণ মনে হয় পাওয়া যায় না সহজে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আপনার সম্পর্কে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমি গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট থেকে। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 5-3-1990। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 11টা 20। সকাল 11টা 20। জন্মস্থান কোথায়? গড়িয়া। গড়িয়া, আচ্ছা। 5-3-1990। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান ভালো লাগে। আচ্ছা। জন্ম বার ছিল সোমবার? হ্যাঁ, সোমবারের জন্য।
মিথুন রাশি, বৃষ লগ্ন, মৃগশিরা নক্ষত্র। বাবা, মঙ্গলের দশায় জন্ম, কিন্তু গন্ডগোলটা হচ্ছে মঙ্গলটাও পাওয়ারে। বাপরে, মঙ্গল আমি বহুবার অনুষ্ঠানে বলেছি, এই মঙ্গল শুক্র বা শুক্র রাহু বা রাহু মঙ্গল যদি একসাথে থাকে তাহলে একটা সমস্যা হয়। আবার লাইভে বলছি কি সমস্যা হয়, একটু মিলিয়ে দেখে নিন। আপনি আর্থিক কষ্টে প্রচন্ড পরিমাণ কষ্ট পাচ্ছেন, আর্থিক দিক আপনার কোনোভাবেই ডেভেলপ নেই, আপনি আর্থিক দিক থেকে বিধ্বস্ত অবস্থায় নিয়ে আপনি আমাকে ফোন করেছেন, কোনো উন্নতি নেই আপনার, ঠিক না ভুল? ঠিক 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 ঠিক, আউটস্ট্যান্ডিং, একদম, এটা আর্থিক দিক ধ্বংসের একটি ছক। আর্থিক দিক আপনার ভালো যায় না, অর্থাৎ আর্থিক দিক মানে তাহলে চলে আসছে এবার জায়গাটা দেখে নি, 7, 8, 9 নবম ভাব। এবার দেখুন ভাগ্য ভাব, ভাগ্যপতি কোথায় অবস্থান করেছে? শনি। ভাগ্যপতি অবস্থান করেছে অষ্টমে, অর্থাৎ সেই অষ্টম স্থান মানে কষ্টের স্থান। প্রচুর পরিশ্রম করেন, সে তুলনায় রোজগারের জায়গা কম, কর্ম নিয়ে স্যাটিসফ্যাকশন নেই আপনার, কর্মকে কেন্দ্র করে আপনি স্যাটিসফাইড নন, তাই তো? হ্যাঁ অবশ্যই কারেক্ট। বলুন এবার আমাকে কি করতে হবে? এর বেশি তো আর কিছু করার নেই। মনে একদম মানে অস্থিরতা হয়ে যাচ্ছে, মানে ওই ওটাতে উন্নতি হচ্ছে না, আর একটা করবো ব্যবসা। যাই করুন, একের পর এক একের পর এক আপনি লস করবেন, একের পর এক ঋণ দেনার দায় আপনার মাথার চুল অবধি বিক্রি হবে। এবং যেহেতু এখানে বৃহস্পতি দূষিত যে অবস্থায় রয়েছে, ঘরের মধ্যে থেকে সঞ্চিত অর্থ এবং সোনা, বৃহস্পতির সোনার কারক গ্রহ, দেখবেন গোল্ড বেরিয়ে যাচ্ছে, পূর্বপুরুষ সঞ্চিত সোনা যাও বা কিছু থাকবে সেটাও আপনার বেরিয়ে যাচ্ছে, সোনাকে বন্ধক দিতে হবে বা বিক্রি করে দিতে হবে, এমন অবস্থা। মানে একদম রেয়ার একটি যোগ এখানে কাজ করেছে। শুক্র, মঙ্গল, রাহু এইদিকে বৃহস্পতির সঙ্গে কেতুর একটি কম্বিনেশন, তার মধ্যে শনি বসে রয়েছে অষ্টমে, দশমপতি একাদশপতি অষ্টমে, মানে সর্বনাশ একটা জায়গায়, পুরো সর্বনাশ একটা জায়গায়। মানে ঘর থেকে টাকা নিয়ে গিয়ে ঢালছেন, সে টাকা আর দেখতে পাচ্ছেন না, সেই হচ্ছে তো। তাহলে সত্যি মানে অসাধারণ প্রেডিকশন, বিচার, কিছু আর চুপ করে বড় হয় বসে থাকা উচিত নয়, যে মানুষকে প্রতিকার করতে হবে, সঠিক নিয়মে একটু প্রতিকার করুন, না হলে কিন্তু আপনি যে ধ্বংস হয়ে যাচ্ছেন, এই ধ্বংসকে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না, মানে একদম শেষ, আপনার এমনিতেই শেষ, অনেক দেনায় আপনি জর্জরিত। ঠিক আছে, এখানে ঋণ কিছু দেখা যাচ্ছে, একটু প্রতিকার করতে হবে এক্ষেত্রে, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, আপনি শুনলেন, জানলেন, অবশ্যই সেটাকে কার্যকরী করতে হবে। আমি অবশ্যই বলে দিচ্ছি এই মানুষটিকে কোথায় কখন পাবেন। জ্যোতিষ, বিখ্যাত জ্যোতিষ এবং তন্ত্র বিশেষজ্ঞ আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি মহাশয়। তার ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, বুকিং নাম্বার 9874110320 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 8276853043। কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। কলকাতায় পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন, পুরুলিয়াতে পাচ্ছেন। কলকাতার মধ্যে মানে আপনার সুবিধা হবে, যেটা আপনি গড়িয়াহাট থেকে যখন ফোন করেছেন আপনার কলকাতায় সুবিধা হবে। এছাড়া সিউড়িতে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, কৃষ্ণনগর নদিয়াতে পেয়ে যাচ্ছেন, মালদহে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, ত্রিপুরাতেও বন্ধুরা পাচ্ছেন। আর যারা হয়তো দূর দূর প্রান্ত থেকে আসতে পাচ্ছেন না চেম্বার, তাদের জন্য কিন্তু তিনি অনলাইনের ব্যবস্থা রয়েছে। অনলাইনে আপনারা কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা সব কিছু জেনে যাচ্ছেন, অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু আপনাদের দেখবেন, কি হতে পারে, কি হবে, সুন্দরভাবে তার বিচার করবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধানও পেয়ে যাবেন, আর সেটাও কিন্তু বাই পোস্টে আপনাদের পৌঁছে যাবে। এইরকম সব রকম সুবিধা যখন একটি মানুষের মধ্যে রয়েছে, আমার মনে হয় না চুপ করে বসে থাকা উচিত। যাই হোক, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি দাদা। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম রনি মন্ডল, আমার জন্ম তারিখ 16/8/2003। 16/8/2003। টাইমিংটা বলুন, সময়? সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা, আচ্ছা। সকাল 10:30। নিয়মিত কি অনুষ্ঠান দেখা হয়? কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যেই দেখা হয়, ভালো লাগে। ভালো লাগে, থ্যাংক ইউ। রনি, আপনার জন্ম বার ছিল শনিবার? হ্যাঁ হ্যাঁ। শনিবার, মীন রাশি, তুলা লগ্ন, জানেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মীন রাশি, তুলা লগ্ন, এখন বর্তমান অবস্থা কিন্তু আপনার একদম ভালো যাচ্ছে না। না, বর্তমান অবস্থা প্রচন্ড প্রচন্ড খারাপ। চারিদিক থেকে অশান্তি, বাড়িতে গুরুজনের স্বাস্থ্যহানি কিংবা কোনো গুরুজনের বিয়োগও হতে পারে, সে বিষয়ে একটু সাবধানে থাকবেন। আর আর্থিক দিক, কর্মর দিক বা কেরিয়ার গ্রাফ একদম ডুবে রয়েছে। চারিদিক থেকে অশান্তি ছাড়া কিচ্ছু পাচ্ছেন না। আপনি এই মুহূর্তে আমাকে ফোন করেছেন, কি করলে আপনি একটু শান্তি পাবেন? চারিদিকের অশান্তি, ফেলিওরিটি ছাড়া কিছু নেই আপনার এই মুহূর্তে, তাই তো? কি করলে শান্তি পাবো, তাই তো? একদম একদম ঠিক স্যার। আমার আসলে 6-7 কাজটা চলে গেছে, আমি তারপর থেকে একদম বসে গেছি। বসে যাবে তো কেন বাবা? একটু দেখো তোমার হরোস্কোপ। আমি জানি না তুমি কখনো কতদূর জানো তোমার হরোস্কোপ সম্বন্ধে। তোমার দ্বিতীয় কেতু, তোমার পয়সা ভূতে খেয়ে চলে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় কেতু যত্রে আয় তত্রে ব্যয়, ধ্বংসাত্মক জায়গা। 7.5 শনি এসে বলেছে তোমার কাজ নিয়ে ডিস্টার্বেন্স ছিল বিগত 4-5 মাস ধরে। লাস্ট 4-5 মাস থেকে তোমার পেছনে লোক লাগা শুরু হয়েছে, আর লাস্ট 3 মাসের মধ্যে, আজ থেকে 3 মাসের মধ্যে দেখবে যে তোমার কাজটা চলে গেছে। মানে গত 4-5 মাস ধরে তোমার ডিস্টার্বেন্সটা প্রচুর অংশে বেড়ে গেছে, এবং তাই তো কাজও চলে গেছে বললো। হ্যাঁ চলে যাবে, কাজ চলে যাবে তো, কাজ থাকবে না কেন? আমি বরাবর বলে এসছি যে কোনো কারণবশত 2, 3, 4 চতুর্থ পঞ্চম, দেখো এই যে জায়গাটা কর্ম 7, 8, 9, 10 দশমে রবি শুক্র। একটু আগেই একজনের প্রেডিকশন করেছিলাম, আমি বলেছিলাম যে মঙ্গল শুক্র যদি একসাথে থাকে, তার সাথে সাথে যদি শুক্রর সঙ্গে যদি রাহু থাকে, আরো একটি কথা বলি, রবি আর শুক্র যদি একসাথে থাকে সেটাকে দারিদ্র দোষ বলা হয়। যোগ বলি না ভাই, দারিদ্র দোষ। অর্থাৎ তুমি তোমার পরিশ্রম যেটা তৈরি করবে, একটা এমন ঘটনা তোমার সাথে ঘটবে যার জন্য তোমার সঞ্চিত অর্থ আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকবে। তারপর তো তোমার এখন সময় একদম সর্বনেশে সময় চলছে, 7.5 সর্বনাশ করে দিচ্ছে। তোমার কোনো উন্নতি নেই, তুমি পুরো একদম মানসিক দিক থেকে বিধ্বস্ত অবস্থা। তুমি একদম ঘরের থেকে তোমার টাকা, মানে পকেট থেকে তোমার এবার টাকা দিয়ে তোমাকে খেতে হচ্ছে, এই কন্ডিশন হয়ে দাঁড়িয়ে আছে, তাই তো? না, পাবে না। এই কন্ডিশনে যদি পাওয়ার থাকতো তাহলে যেত না। প্রথম কথা একদম যুক্তিসঙ্গত কথা বললাম, লাইভে বললাম, যদি তোমার কর্মে কর্মযোগ থাকতো এই মুহূর্তে তাহলে যেত না, তাই তো? তাহলে কি করতে হবে? করণীয়টা কি? কি করলে তুমি খেতে পাবে, কি করলে তুমি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবে? এই যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছ তুমি, এই সিচুয়েশনটার একটা প্রোটেকশন তুমি করো। বলতে পারবো না প্রতিকারের ব্যবস্থাটা কেন এখানে বলা, এবার তুমি প্রতিকারটা আমাকে দেখাতে পারবে একটুখানি? আদৌ যেটা পড়েছো সেটা সঠিক কিনা আমি কি করে বুঝবো? ঠিক তো? সিনথেটিক এখন ঝুড়ি ঝুড়ি সিনথেটিক বেরোচ্ছে। কত ডেনসিটির পড়েছো, ওই রতি ফতিতে হিসেব হয় না, এগুলো জানে না। অনেক মানুষ আছে এগুলো জানে না। শনি মঙ্গল, তাও আবার, আচ্ছা তোমাকে একটু বলেই দিই, তোমার দুটো পকেটে আবার তুমি দুটো গুন্ডা পুষেছো, একটা শনি একটা মঙ্গল, দুটোই পাপ গ্রহের প্রতিকার, আরো সর্বনাশ। এগুলোকে একটু প্রতিকারগুলো ঠিক করো, সঠিক নিয়মে প্রতিকার করো। একটা মানুষের মানে দুটোই প্রতিকার বললো শনি মঙ্গল, মানে একের মা মনসা, তার মধ্যে ধনুর গন্ধ, এটাই হচ্ছে ব্যাপার। না না, ওই প্রতিকার ওরকম ভাবে ভাই তুমি ফোন নাম্বারটা লিখে রাখো এবং দাদার কাছে চলে আসো। তার কারণ এইগুলো দেখো, এগুলো তো বলতে হয় না, যথেষ্ট তোমাদের ম্যাচিওর, যথেষ্ট ম্যাচিওর। শনি মঙ্গল প্রতিকার মানে এই জন্মছকের ক্ষেত্রে বরবাদ করে দেওয়া প্রতিকার, সাংঘাতিক পজিশনে রয়েছে, মানে ড্যামেজ একেবারে। এই ড্যামেজটাকে তুলে আনা, আবার নতুন করে রিপেয়ার করে তৈরি করা, মানে এটাকে আবার রিপেয়ার করতে হবে। তার জন্য তো একটু পড়াশোনা করতে হবে, এই জায়গাটার জন্য তো পড়াশোনা করতে হবে। শুধু বললো একটা শনি, তারপর দেখলাম আমি মঙ্গলের প্রতিকার পড়ে আছে বলতে কোথা থেকে একটা লাল হকিক পড়ে রয়েছে, শনির প্রতিকার পড়ে আছে বলতে কোথা থেকে একটা নীলি পড়ে রয়েছে। প্রথম কথা হচ্ছে এই যে জাতকের শনি মঙ্গল প্রতিকার মানে মারকিকে সর্বনাশ করে দেবে। সেটা কতটা জেনুইন, এটাও তো একটা ব্যাপার থাকে, সর্বনাশ করে দেবে। কালারেও যে ওই সময়টা তো চাকরিটা যেত না, ও তো অলরেডি ধারণ করে আছে, তাহলে চাকরিটা কিভাবে গেল? শনি মঙ্গল তো একে অপরের শত্রু, সে তোকে সর্বনাশ করে দিল, ওকে সেই জন্য নিঃস্ব করে বসিয়ে দিল। নিঃস্ব করে। যাই হোক ভাই, অবশ্যই এই মানুষটি আপনাদের সঙ্গে রয়েছেন, থাকবেন এবং আপনাদের সর্বক্ষণ আপনাদের জীবনের নানান সমস্যার সমাধান করে যাচ্ছেন। তার জন্য কিন্তু আপনাদের বুকিং নাম্বারের মাধ্যমে ফোন করে চেম্বারে আসতে হবে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো নতুন একটি বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা অসংখ্য ধন্যবাদ, নমস্কার।